নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। ওম রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আমাদের আলোচ্য বিষয় বেলুড় গ্রামে ও নীলাম্বর মুখার্জির বাগান বাড়ির ইতিবৃত্ত। প্রবাদ আছে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। গঙ্গা তথা ভাগীরথীর পশ্চিম কূলে বেলুড় গ্রামে সংস্থাপিত হয়েছিল রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কেন্দ্র রামকৃষ্ণ মঠ। যে ভূমিখণ্ডটির ওপর রামকৃষ্ণ মঠ, সেটি সে সময়ে হাওড়া জেলার অধীনে ছিল না, হুগলি জেলার কৃষ্ণচন্দ্রপুর মৌজার অন্তর্ভুক্ত ছিল। ব্যারাকপুর থেকে প্রাচীন বেলুড়িয়া বা বালুড়িয়া পর্যন্ত বিস্তৃত ছিল কৃষ্ণচন্দ্রপুর মৌজা। ভাগীরথী নদীর প্রবাহ পূর্ব দিকে বেশ কিছুটা সরে যাওয়াতে নদীগর্ভ থেকে উদ্ভূত জমির ওপর বেলুড় ও আশেপাশের কয়েকটি গ্রামের পত্তন হয়েছিল। অতীতে কোনো এক সময়ে বেলুড় গ্রামের দক্ষিণে একটি খাল সংযোগ করেছিল ভাগীরথী ও সরস্বতী নদীকে। কালক্রমে সরস্বতী নদীটি শুকিয়ে যায় ও সে খালটিও মজে যায়। মজে যাওয়া খালটির চিহ্ন এখনো এখানে সেখানে বিদ্যমান। বালি পৌরসভা স্বাতন্ত্র্য অর্জন করেছিল 1 এপ্রিল 1883 খ্রিস্টাব্দে। পরে জানুয়ারিতে এই পৌরসভার অঙ্গীভূত হয়েছিল বেলুড় গ্রাম। পাইকপাড়া রাজবংশের প্রতিষ্ঠাতা দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ তাদের জমিদারির অন্তর্ভুক্ত বেলুড় গ্রামের বিস্তৃত অঞ্চল এই সময়েও ছিল বেশ অনুন্নত। গঙ্গা গোবিন্দের পৌত্র কৃষ্ণচন্দ্র, তার নামেই বেলুড় গ্রামের কতকাংশের নাম হয়েছিল কৃষ্ণচন্দ্রপুর। বৈরাগ্যের প্লাবনে ভাসমান কৃষ্ণচন্দ্রের গৃহত্যাগের কাহিনী একটা সুপ্রচলিত উপকথা। লালাবাবু নামে পরিচিত রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি বহন করছে জ্ঞান ট্র্যাঙ্ক রোড থেকে গঙ্গা তীর পর্যন্ত লালাবাবু সায়র রোড। বেলুড় গ্রামে গঙ্গার ধারে ছিল নেপালের রাজার কাঠের টাল বা ডিপো। 1888 খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ দত্ত কয়েকবার এই অঞ্চলে এসেছিলেন। তিনি মন্তব্য করেছেন, গঙ্গার পাঁদারে নেপালীদের বড় বড় শালকাঠ বরাবর কিনারাময় পাতা ছিল, কারণ বেলুড় গ্রাম তখন শাল কাঠের আড়ত। নেপাল রাজার প্রতিনিধি বিশ্বনাথ উপাধ্যায় ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের কৃপাধন্য, যাকে রামকৃষ্ণ স্নেহ ভরে কাপ্তেন বলে ডাকতেন। কাপ্তেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই কাঠগোলায়। সে কাঠগোলার স্মৃতিচিহ্ন স্বরূপ অবস্থান করছে অতীতের কাঠগোলা লেনের একটি খণ্ডিত অংশ।
এই গলির একাংশের নামান্তর হয় শরৎ আটা লেন। পৌরসভার প্রাক্তন সভাপতি 1945 থেকে 1947 সাল পর্যন্ত ছিলেন এই শরৎচন্দ্র আটা নামে এই নামকরণ হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। 48 নম্বর লালাবাবু সাহের রোড অবস্থিত দুটো বড় থামওয়ালা গেট ছিল শান্তি কাননের প্রবেশ পথ। শান্তি কানন ছিল আলুপোস্তা রাজাদের বাগান বাড়ি। বাগান বাড়িটির একটি জনপ্রিয় নাম রাজার বাগান। এই বাগান বাড়িটি কস্তুরী মঞ্জুরি দাসী কিনেছিলেন নীলাম্বর মুখোপাধ্যায়ের কাছ থেকে। কস্তুরী মঞ্জুরির স্বামী কুমার রাধাপ্রসাদ রায় গত হন 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ সেই সময় বাংলায় চলছে। কস্তুরী মঞ্জুরির কোনো পুত্র সন্তান ছিল না। তাঁর একমাত্র কন্যা দ্বিতীয় সন্তান কুমার বিষ্ণু প্রসাদ রায়কে তিনি পোষ্যরূপে গ্রহণ করেছিলেন। ইংরেজ সরকার কুমার বিষ্ণু প্রসাদকে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। বাগানবাড়িটি কিনে আনুমানিক 1910 খ্রিস্টাব্দে কস্তুরী মঞ্জুরি বাগানবাড়ির দক্ষিণ প্রান্তে একটি কাছারি বাড়ি তৈরি করেছিলেন এবং বাগানটি সাজিয়েছিলেন। কস্তুরী মঞ্জুরি দেবী মারা যান 15 মে 1913। কিন্তু বাগানবাড়ির সৌকর্য ও সাজসজ্জার পরিপূর্ণ রূপ দিয়েছিলেন রাজা বিষ্ণু প্রসাদ। 1929 খ্রিস্টাব্দের 6 মাস ইউরোপ ভ্রমণকালে ফ্লোরেন্সের মর্মর শিল্পের কলা নৈপুণ্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেখানে কয়েকটি শিল্প মূর্তির তিনি ফরমাস দিয়ে আসেন। সেগুলি 1938 খ্রিস্টাব্দে একে একে এই বাগানে স্থান পেয়েছিল। বাগানবাড়ির দক্ষিণে বিরাট চত্বরটির 3 দিক ঘেরা রাস্তা, তৃণাবৃত মসৃণ জমি এবং বিভিন্ন রকমের মর্মর মূর্তি দিয়ে তিনি সাজিয়েছিলেন। কিছু পরিবর্তন ও নানাবিধ অঙ্গসজ্জার ফলে বাড়িটির সৌষ্ঠব বৃদ্ধি ঘটেছিল। পরিবর্তন সকলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জানলা দরজাগুলোর আয়তন বৃদ্ধি ও তাতে ভেনিসিয়ান শাটারের ব্যবস্থা, দোতলার পূর্ব দিকের খোলা ছাদের ওপর লোহার থাম ও টালির ছাদ দিয়ে ঢাকা বারান্দার সংযোজন এবং নিচতলায় বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে দুস্তবকের টানা সিঁড়ির সংযুক্তিকরণ। ফুল ফলের গাছের সুবিন্যাসের ফলে বাগানটি অধিকতর চিত্তাকর্ষক হয়ে ওঠে। রাজা বিষ্ণু প্রসাদ গত হন 1946 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি। এই প্রসঙ্গে তথ্যাদি ও কয়েকটি ফটো দিয়ে সাহায্য করেছেন রাজা বিষ্ণু প্রসাদ রায়ের পুত্র কুমার জিতেন রায়। তাঁর জন্ম 1924-25 খ্রিস্টাব্দে। ঠিকানা 24/1 ধর্মাহাটা স্ট্রিট, কলকাতা। যে সময় কস্তুরী মঞ্জুরি দাসী বাগান বাড়িটি কিনেছিলেন সে সময় বাগান বাড়ির দক্ষিণে ছিল সাগরচন্দ্র প্রামাণিকের বাড়ি, লালাবাবু সাহের রোড ও রামদাস মহন্তর ঠাকুর বাড়ি। পূর্ব দিকে গঙ্গা, উত্তরে ছিল প্রায় মজে যাওয়া একটি সরু খাল। তখন খাল বলার থেকে নালা বলাই ভালো। যাতায়াতের জন্য তার উপর তৈরি হয়েছিল একটি সাঁকো। নতুন জমি থেকে আত্মারামের কৌটো শ্রীজি কাঁধে বহন করে নিয়ে যাচ্ছিলেন স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামীজি তাকে সাবধান করে দিয়ে
বলছেন, দেখিস এবার খুব সাবধান, খুব সতর্কে যাবি। এ সম্বন্ধে ভগিনী নিবেদিতা লিখেছেন, one ravine crossed by a doubtful looking plank made out of half of the stem of a palm tree. Complete Works of Sister Nivedita, Volume 1, 1967, page 50 থেকে এ বিষয়ে সাক্ষ্য দেয়। অতীতে এই খাল দিয়েই জল ও পলি নিয়ে যাওয়া হতো পশ্চিম দিকে, যেখানে চালু ছিল ইট ও টালির কারখানা। তার উত্তরে ছিল পাইকপাড়ার সিংহদের দোতলা বাড়ি। বর্তমানে সেখানে পড়ে রয়েছে ভাঙা ইট পাথরের একটি বড় স্তূপ। আর পশ্চিম দিকে ছিল সাগরচন্দ্র প্রামাণিকের বাড়ি, কাঠগোলা লেন এবং বাগান বাড়ির সম্প্রসারিত অংশে পুষ্করিণী ও মাঠ। এই জমি সকলের অধিকাংশের পত্তনিদার ছিলেন শ্রীযুক্ত বাবু বৈদ্যনাথ মুখোপাধ্যায়। নীলাম্বর মুখোপাধ্যায় বসবাস করতেন তার বিডন স্ট্রিটের বাড়িতে। দলিল দস্তাবেজে দেখা যায় তার পেশা ছিল ওকালতি। এছাড়াও ছিল তার তেজারতির কারবার। 1867 খ্রিস্টাব্দে তিনি কাশ্মীর ও জম্মু রাজ্যের প্রধান বিচারপতি এবং পরে সেই রাজ্যের রাজস্ব সচিব, এমনকি প্রধানমন্ত্রীও হয়েছিলেন। সেখানে 20 বছর দক্ষতার সঙ্গে কাজ করে তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেছিলেন। 1896 খ্রিস্টাব্দে কলকাতা পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন এবং 18 বছর সেই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি যে সময়ে বাগানবাড়িটির মৌরসি পাট্টা লাভ করেছিলেন, সেই সময় অর্থাৎ বিগত শতকের 70 দশকে বাড়িটি ছিল মুখ্যত একতলার। সংলগ্ন জমির পরিমাণও ছিল সামান্য। নীলাম্বর বাবু আশেপাশের জমি ক্রয় করতে থাকেন। এই যেমন তিনি লালাবাবু সাহের রোডের উত্তরাংশে রাজেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায় থেকে 1 বিঘা 15 কাঠা 4 ছটাক জমি কিনেছিলেন 1889 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি। শোনা যায় বাগান বাড়িটির মূল অংশ ছিল একটি ছোট একতলা বাড়ি। সেটি তৈরি করেছিলেন প্রাগুপ্ত ইট ও টালির কারখানার ইংরেজ মালিক। বিভিন্ন পর্যায়ে গৃহ নির্মাণের পরিকল্পনা, গৃহ নির্মাণে ব্যবহৃত উপাদান, স্থাপত্যকলার বৈশিষ্ট্য ইত্যাদি বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই দোতলা বাড়িটি মুখ্যত 5টি পর্যায়ে বর্তমান আকার ধারণ করেছে। ভগ্নপ্রায় বাড়িটি বেলুড় মঠের অধীনে আসার পর তার মেরামতি অর্থাৎ রিনোভেশনের কাজের তত্ত্বাবধান করেছেন সংশ্লিষ্ট কর্মে বিশেষজ্ঞ স্বামী শুদ্ধ রূপানন্দজি মহারাজ। তার কাছে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে এই বিশ্লেষণ করা হচ্ছে। সর্বপ্রথম এটি ছিল একটি ছোট একতলা বাড়ি, উত্তর দক্ষিণে বিস্তৃত। দক্ষিণে ছিল 2খানা ঘর ও উত্তরে ছিল স্নানাদির ঘর। পূর্ব দিকে ছিল চওড়া রোয়াক। কিছুকাল পরে মধ্যকার ঘরের বৃহৎ অংশ জুড়ে সিঁড়ি তৈরি করা হয়েছিল। দোতলায় সিঁড়ির দক্ষিণ পাশে তৈরি হয়েছিল নিচতলার সর্বদক্ষিণের ঘরটির সমপরিমাণ একটি ঘর। সিঁড়ি ও এই ঘরের মাঝে ছিল একটি বড় মাপের জানালা। দোতলায় স্নানাদির ঘর ছিল না। এই বাড়িটি সম্পর্কে প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, তখন বাড়িখানি একতলা, শুধু সিঁড়ি দিয়া ছাদে উঠিবার স্থানটিতে একখানি ছোট ঘর এবং নিচে কয়েকটি মাত্র ঘর ছিল। স্থানটি গঙ্গার ধারে, সামান্য ঘাসওয়ালা উঠোন
পিছনে কিছু কলা গাছ ও সুপারি গাছ ছিল। স্থানটি অতি নিরিবিলি ও সুরম্য। তিনি আরও লিখেছেন, তখন সামান্য একটি বাগান, তৃণাবৃত উঠানেতে একটা ঘাস কাটা রুল কল ছিল। যোগেন মহারাজ মাঠের দিকে রকটিতে বসিয়া থাকতাম। আমি মাঝে মাঝে সেই ঘাস কাটা কলটা দিয়ে ঘাস কাটিয়া বেড়াইতাম। সে সময় এই বাগান বাড়িতে ঢোকার পথ ছিল কাঠগোলা লেন দিয়ে। 1890 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের ব্যবহারের জন্য এই বাড়িটি ভাড়া পাওয়া যায়নি। তাকে থাকতে হয়েছিল বেলুড়ে রাজু গোমস্তার বাড়িতে এবং পরে ঘুষুরিতে শ্মশান ঘাটের নিকট একটি বাড়িতে। অনুমান সে সময় এই বাড়িটিতে কিছু পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছিল। নিচতলাতে স্থানাদির ঘরের ওপর অনুরূপ একটি ঘর তৈরি করা হয়। প্রায় এই সময়ই বাড়িটির পশ্চিমে ইংরেজি এল আকারে সংলগ্ন পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি একতলা বাড়ি নির্মিত হয়। 24x8 ইঞ্চি মাপের লম্বা, 24x8 ফুট মাপের লম্বা এই ঘর এবং তার সম্মুখে ঢাকা বারান্দা। এই ঘরটির ছাদে শ্রী শ্রী মাতা ঠাকুরানী 1893 সালে পঞ্চতপা সাধন অনুষ্ঠান করেছিলেন। 1893 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মাতা ঠাকুরানী এই বাড়িতে বসবাস করেছিলেন কয়েক মাস। এই বাড়ির সমকালীন বর্ণনা অতি সামান্যই পাওয়া যায়। সামান্য ছিটে ফোটা পাওয়া যায় স্বামী বিরজানন্দজির স্মৃতিকথায়। তখন তিনি কালী কৃষ্ণ। জুলাই মাসে এ বাড়িতে তিনি 2 রাত্রি বাস করেছিলেন। শ্রী শ্রী মায়ের নিকট তিনি এখানেই মহামন্ত্র লাভ করেছিলেন। ম্যালেরিয়াতে পর্যদস্ত তার ভগ্ন শরীরখানি সারাবার জন্য শ্রীমা তাকে পূর্বাশ্রমে গিয়ে বাবা মায়ের কাছে কিছুদিন থাকবার জন্য আদেশ করেছিলেন। বিদায়কালীন দৃশ্যটি বর্ণনা করে স্বামী বিরজানন্দজি লিখেছেন, সন্ধ্যাবেলা, অন্ধকার ঘনিয়ে আসছে, টিপ টিপ করে জল পড়ছে। বিদায় নিয়ে পাশের খেয়া ঘাটে নৌকায় চললুম। বরাহনগর ঘাটে পাড়ি মারবার জন্য নৌকা নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ির সুমুখ দিয়ে উত্তর দিকে চলল। সন্ধ্যার আলো আবছায়ায় মায়ের ঘরের দিকে চেয়ে দেখতে পেলুম মা ছাদের ওপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। অতীতের স্মৃতি স্বামী শ্রদ্ধানন্দজি লিখিত গ্রন্থ এ বিষয়ে সাক্ষ্য দেয়। শ্রীমা তার ঘরের সম্মুখে ছাদে দাঁড়িয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় 1893 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের এ বাড়িতে থাকাকালীন বাড়িটির কোনো বর্ণনাই পাওয়া যায়নি। দ্বিতীয় পর্যায়ে নিচতলার দক্ষিণে আরো 2খানি ঘর এবং সম্মুখে অর্থাৎ পূর্বে একটি ঘর সংযোজিত হয়েছিল। কড়িকাঠের জন্য ব্যবহৃত হয়েছিল রেলওয়ের লোহার লাইন। তৃতীয় পর্যায়ে নিচতলায় বর্তমানে সর্বদক্ষিণের ঘরখানি এবং পূর্ব দিকে সমস্ত বাড়িটি জুড়ে বারান্দা নির্মিত হয়েছিল। দোতলায় দক্ষিণ দিকে 3খানি ঘর সংযুক্ত হয়েছিল। নিচে এবং ওপরে কড়িকাঠের জন্য ব্যবহৃত রয়েছিল ইস্পাতের জয়েস্ট। ওপরে নতুন 3টি ঘরের প্রতিটির উচ্চতা ছিল 13 ফুট বাই 11 ফুট, অথচ পূর্বকার নির্মিত দোতলা ঘরগুলির উচ্চতা ছিল 10 ফুট বাই 5 ফুট থেকে 10 ফুট বাই 8 ইঞ্চি। ইঞ্জিনিয়ার বিষম উচ্চতার ঘরগুলির মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় সাধন করে বাড়িটির একটি সুন্দর বাহ্য রূপ দিয়েছিলেন।
চতুর্থ পর্যায়ে পূর্বে উল্লিখিত স্নানাদির ঘরটির সংলগ্ন পূর্বাংশে সংযোজিত হয়েছিল 13 ফুট 6 ইঞ্চি বাই 11 ফুট 6 ইঞ্চি মাপের একখানি ঘর, যার উচ্চতা ছিল 12 ফুট 4.5। এর উপরেই সমান মাপের একটি ঘর নির্মিত হয়েছিল। উত্তর দিক থেকে দেখলে মনে হবে আলোচ্য পুরানো ও নতুন অংশ ছিল অখণ্ড, কিন্তু দুটি অংশের সংযোগস্থলে উলম্ব ফাটল, দুটি অংশের গঠন ভিন্নতা ইত্যাদি প্রমাণ করে যে দুটি অংশ ভিন্ন ভিন্ন সময়ে নির্মিত। পূর্বাংশটুকু সংযুক্ত হয়েছিল পরবর্তীকালে। এই অংশে ইস্পাতের জয়েস্ট ব্যবহৃত হয়েছিল। এই অংশে দোতলা ঘরটি ইদানিং শ্রী শ্রী মায়ের ঘর বলে পরিচিত। 1898 খ্রিস্টাব্দে 3 বার দিনের বেলা শ্রী শ্রী মা এই ঘরে অবস্থান করেছিলেন এবং 1901 খ্রিস্টাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় তিনি এক নাগারে কয়েকদিন বাস করেছিলেন। মোটামুটি ওপরে আমাদের আলোচ্য এইসব ব্যাপার থেকে যা বোঝা যাচ্ছে যে আকার প্রকারের দোতলা বাড়িটিতে 1898 খ্রিস্টাব্দে 10.5 মাসের জন্য মঠের অবস্থিতি ঘটেছিল। মঠ এখানে 10.5 মাসের জন্য ছিল। সে সময় গঙ্গার ধারে পোস্তাটি ছিল আরো নিকটে, তার উপর কোনো রেলিং ছিল না, বাড়ির অনেক সম্মুখে ছিল, গাছগাছড়ায় ভরা। জমিটি ছিল একটা মনোহর উদ্যান। আর গঙ্গার ধারে বাড়িটির দক্ষিণ পূর্ব কোণে ছিল একটি বড় নিম গাছ। বাড়ির মাসিক ভাড়া ছিল আনুমানিক 85 টাকা। এই কালে বাগান বাড়িটির প্রধান প্রবেশ পথ ছিল লালাবাবু সাহেব রোডের ওপর। পরবর্তী পর্যায়ে বাড়ি ও প্রাঙ্গণের পরিবর্তন, বিশেষ করে নানাবিধ অলঙ্করণের দ্বারা সৌষ্ঠব বৃদ্ধি ঘটেছিল 1910 খ্রিস্টাব্দের পরে, যা এর আগে উল্লেখ করা হয়েছে, আমরা বলে এসেছি। আজ এ পর্যন্তই। পরবর্তী অংশ আগামী পর্বে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।